60 কান্ট্রিজ 60টা দেশের ভাবমূর্তি গত বছর এবং এই বছর তুলনামূলক একটা তারা মূল্যায়ন করেছে। বাংলাদেশের ছিল ওই 60-এর মধ্যে 54তম আমাদের আগের গত বছর। এটা এই বছরে দেখা যাচ্ছে 55তম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের সঙ্গে। প্রথমত হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের 15 মাস হলো, পররাষ্ট্র নীতিতে কি পরিবর্তন লক্ষ্য করছেন? একটু সক্রিয়তা দেখছি। সেটা প্রধানত আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ওনার ব্যক্তিগত যে পরিচিতি সুনাম আছে সেটাকে উনি কাজে লাগিয়ে আমার ধারণা যে বাংলাদেশের ভিজিবিলিটি যদি আমি বলি সেটাকে তিনি খানিকটা সচল করবার জন্য চেষ্টা করেছেন এবং এতে করে তার ব্যক্তিগত ইমেজের সাথে আমরাও উপকৃত হয়েছি। এটা একটা জায়গা। আর দ্বিতীয় যে জায়গাটা আমার কাছে মনে হয় একটু নূতনত্ব আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ গত 1 বছর ধরে চেষ্টা করছে তার আমাদের যে স্বাভাবিক গণ্ডি ছিল তার একটু বাইরে যাওয়ার জন্যে। যেমন আসিয়ানের ব্যাপারে আমরা বিভিন্ন ধরনের পার্টনারশিপ যেটা প্রয়োজন এখন বাংলাদেশের জন্য সেটা নিয়ে খানিকটা উদ্যোগ আমরা দেখছি। আরসেপ রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ, যেটা 15টা দেশের একটা বড় ধরনের শুল্কমুক্ত এলাকা বলতে পারেন, ঘরের পাশেই। এটা আসিয়ান সেন্ট্রিক, চায়না তার মধ্যে গুরুত্বপূর্ণ অংশীদার। প্রায় $30 ট্রিলিয়ন অর্থনীতি 15 দেশের এই অঞ্চলের। সেটা 10টা আসিয়ান দেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, চায়না, সাউথ কোরিয়া, এদেরকে নিয়ে এই সংস্থাটা বা শুল্কমুক্ত এলাকা। তো তাতেও বাংলাদেশ যোগ দেওয়ার জন্যে কাজ শুরু করেছে এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যেই আরসেপের দিক থেকে বাংলাদেশকে কিছু প্রশ্নাবলী পাঠানো হয়েছে এবং বাংলাদেশকে এখন সেগুলোর জবাব দিলে আমার ধারণা আস্তে আস্তে অংশগ্রহণের প্রক্রিয়াটা শুরু হবে। কিন্তু এগুলো নতুন যায়। কিন্তু আসিয়ানের সদস্য হওয়ার কথা বলেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সেটা কি সম্ভব? না, এটা একটু জটিল। কারণ আসিয়ানের এই গত প্রায় 12 বছর চেষ্টা করে তিমোর লেস্তে এইবার এই গত 2 দিন আগে আপনার যে 47তম যে সামিট হয়ে গেল কুয়ালালামপুরে, তাতে সদস্যপদ পেয়েছে। তো কাজেই আসিয়ানের সদস্যপদ পাওয়ার প্রক্রিয়াটা বেশ জটিল। বাংলাদেশের জন্য আমরা বলছি কথাটা, কিন্তু সদস্যপদ না পেলেও ওখানে বিভিন্ন ধরনের পার্টনারশিপ হতে পারে, ডায়ালগ পার্টনার হতে পারে, স্ট্র্যাটেজিক পার্টনার হতে পারে, সেগুলোর ব্যাপারে আমরা চিন্তা করতে পারি। এবং সেটা যদি হতে পারি তাহলে যেমন আসিয়ান আমাদের জন্য একটা নতুন বলবো যে অর্থনৈতিক জায়গা তৈরি হতে পারে। কারণ আসিয়ানের টোটাল ইকোনমিক সাইজ হচ্ছে $4.5 ট্রিলিয়ন। ভারতের 3.5 ট্রিলিয়ন, তার $1 ট্রিলিয়ন বেশি কিন্তু আসিয়ানের অর্থনীতি। কাজে আসিয়ান অর্থনীতি একটা খুবই ডাইনামিক একটা অর্থনীতি, আমাদের ঠিক পাশেই আছে। কাজে সেই অর্থনীতির সুযোগ আমরা আসিয়ানের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলছি। আর আসিয়ানের একটি সদস্য রাষ্ট্র মিয়ানমারের 12-13 লাখ রোহিঙ্গাকে বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে এবং 7-8 বছর ধরে আমরা সেই বোঝা বহন করছি। এ ব্যাপারে তো আসিয়ানের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া নেই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে। আসিয়ান কিন্তু তাদের একটা 5 পয়েন্ট তারা দিয়েছে 21 সালে সামরিক জান্তার ক্ষমতা গ্রহণের পরে গণতান্ত্রিকভাবে মিয়ানমারের বিবর্তনের সপক্ষে তারা একটা 5 পয়েন্ট দিয়েছে, কিন্তু তাতে রোহিঙ্গা ইস্যু নাই। না থাকলেও রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের ব্যাপারে মোটামুটি আসিয়ান ইতিবাচক। কিন্তু এখানে আসিয়ানের সদস্যপদের বিষয়টা কিন্তু আরেকটা ভিন্ন। কারণ আসিয়ানের সদস্যপদটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে যে আসিয়ান একটা বড় অর্থনৈতিক জোট। আসিয়ান এই মুহূর্তে $4.5 ট্রিলিয়ন অর্থনীতি সম্মিলিতভাবে। ভারতের আমরা অ্যারাউন্ড 4 ট্রিলিয়ন বলি। ভারতের অর্থনীতি চাইতেও কিন্তু এই আসিয়ানের অর্থনীতি বড় এবং এটা কিন্তু আমাদের ঠিক পাশেই, মিয়ানমার থেকেই আসিয়ান শুরু। তো কাজেই আমাদের জন্য আমরা যেহেতু এখন উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছি, আমরা
এলডিসি হিসাবে যে সুযোগ সুবিধাগুলো এতদিন পেতাম তার অনেক কিছুই থাকবে না। তো না থাকলে এখন আমাদেরকে নূতন ক্ষেত্র খুঁজে বের করতে হবে। তো আসিয়ানে আমাদের যদি আমরা পার্টনারশিপ ডায়ালগে যেতে পারি, আমরা যদি স্ট্র্যাটেজিক ডায়ালগে যেতে পারি, সদস্যপদ না পেয়েও কিন্তু আমরা আসিয়ানের কাছ থেকে এই সুবিধাগুলো পেতে পারবো। প্রধান উপদেষ্টা সার্ক পুনরুজ্জীবিত করার কথাও বলেছেন। বর্তমান যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এটা কি আদৌ কোনো সম্ভাবনা আছে? কঠিন প্রশ্নের জবাব দেয়া, কিন্তু আমি এটাকে একটা এখানকার বাস্তবতার সাথে যদি বা বাস্তবতার নিরিখে যদি দেখি তাহলে সম্ভাবনাটা খুব বেশি দেখছি না। তা ভারত 2014 সাল থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তারা সার্ককে প্রমোট করবে না, তারা পাকিস্তানের সাথে কাজ করবে না, এবং করবে না বলে যে তাদের যেই অবস্থান তারা নিয়েছে সে অবস্থার তো পরিবর্তন হয়নি। আপনি বলছিলেন যে প্রধান উপদেষ্টার ব্যক্তিগত যে ক্যারিশমা বা তার ভাবমূর্তি সেটা আমাদের পররাষ্ট্রনীতিতে একটা ইতিবাচক ছায়া ফেলেছে, কিন্তু আমরা আন্তর্জাতিক ফোরামে বা জাতিসংঘে বাংলাদেশের যে সমস্যাগুলো সেটি তো খুব মানে বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে বলে বেশি মনে হয় না। আপনি ঠিক বলেছেন। আমি কালই দেখছিলাম 60 কান্ট্রিজ, 60টা দেশের ভাবমূর্তি গত বছর এবং এই বছর তুলনামূলক একটা তারা মূল্যায়ন করেছে। বাংলাদেশের ছিল ওই 60-এর মধ্যে 54তম আমাদের আগের গত বছর। এটা এই বছরে দেখাচ্ছে 55তম। অভ্যন্তরীণভাবে এই সরকারের আমলেও কূটনৈতিক ব্যবস্থাটাকে কিন্তু উন্নয়নের কোনো প্রচেষ্টা দেখিনি, বরং জটিলতা তৈরি করে হয়েছে। পররাষ্ট্র বিষয় সম্পর্কিত 3 জন উপদেষ্টা যুক্ত হয়ে আছেন। পররাষ্ট্র উপদেষ্টা আছেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনিও বিভিন্নভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে প্রভাব বিস্তার করেন, এইরকম গুজব বাজারে আছে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আরেকজন অ্যাডভাইজার বা উপদেষ্টা আছেন। তো এখন 3 জন মানুষ এটা তো মানে কেমন যেন একটা মনে হচ্ছে যে পররাষ্ট্রনীতি নিয়ে আমরা কি করব, ওই সাংগঠনিক কাঠামোটা নিয়ে আমাদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব চলছে। এবং সেই কারণেই আমার ধারণা যে প্রফেসর ইউনূসের ব্যক্তিগতভাবে যে সুযোগটা তৈরি হয় বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য, সাংগঠনিকভাবে সেই প্রস্তুতি আমাদের নাই। বরঞ্চ আমরা এই সাংগঠনিক জায়গাটাতে একটু জটিলতা তৈরি করার কারণেই আমার ধারণা যে যেটুকু সুবিধা আমরা পেতে পারতাম সেই সুবিধাটা আমরা পাই। জুলাই অভ্যুত্থানের পর ভারতের সাথে সম্পর্কের একটা টানাপোড়েন, তার একটা কারণ বলা হয় যে সাবেক প্রধানমন্ত্রীর সেখানে আশ্রয় নেওয়া এবং বিভিন্ন তৎপরতা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের চেষ্টা লক্ষ্য করেছেন কিনা ভারতের সঙ্গে? আছে, চেষ্টা আছে। যেমন ব্যাংককে বিমস্টেক সামিটের সময়তে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টার একটা বৈঠক হয়েছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা হয়েছে। তাছাড়া আরও 2-1 জায়গাতে কথাবার্তা হয়েছে। তো বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ 2-একটা উদ্যোগ যে নেয়নি তা নয়, কিন্তু আমার ধারণা ভারতের দিক থেকে বাংলাদেশের এই পরিবর্তনটাকে গ্রহণ করার মতো এখনো পর্যন্ত মানসিকভাবে তারা হয়তো প্রস্তুত নয়। এবং তার উপরে আপনি যেমনটা বলছিলেন যে ভারতের শেখ হাসিনার উপস্থিতি, আওয়ামী লীগের একটা নেতৃবৃন্দের বড় ধরনের অনেক নেতৃবৃন্দের উপস্থিতি, সেটা হয়তো এই বিষয়টা স্বাভাবিকীকরণের পথে একটা অন্তরায় হিসেবে কাজ করছে। তাদের কথার মধ্যে দিয়ে একটা কথা স্পষ্ট যে তারা এই সরকারকে গ্রহণই করতে চাচ্ছেন। তো যে কোনো দেশের সরকার তো ধারাবাহিকতা, আগামী যে সরকার হবে সেই সরকার তো এই সরকারের কাজকে ধারণ করেই সামনের দিকে যাবে। তো সেই ক্ষেত্রে আমার ধারণা এই সরকারের সাথে কাজ করতে তারা যে অনীহাটা দেখাচ্ছে, এটা কূটনৈতিকভাবে খুব খুব বুদ্ধিমত্তার কাজ বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। এবং আমি এটা একই সাথে উপলব্ধি করি তারা কূটনৈতিকভাবে বা কৌশলগতভাবে বাংলাদেশে যেভাবে তারা যাচ্ছিল সেখানে একটা বড় ধরনের ছেদ পড়েছে, এটা কথা সত্যি। এবং সেই শখটাকে অ্যাবজর্ব করবার জন্যে আমার ধারণা এই সময়টা তারা নিচ্ছে। কিন্তু সম্পর্কের অবনতির ক্ষেত্রে, দ্বিপক্ষীয় সম্পর্ক অবনতির ক্ষেত্রে এখানকারও কোনো না কোনো মহলের তৎপরতা দায়ী বলে মনে করেন কিনা? নানা রকম বক্তৃতা, বিবৃতি, অ্যাকশন রিঅ্যাকশন আছে, অ্যাকশন রিঅ্যাকশন আছে, কিন্তু এখানটা মূলত বক্তব্য,
কিন্তু ভারতের দিক থেকে তো আপনি অ্যাকশন দেখতে পাচ্ছি। আপনার বাংলাদেশ থেকে ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে, ওভারল্যান্ড বিজনেস বন্ধ করেছে। ওখানে যারা আছেন সেখান থেকে একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, সেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন ব্যক্তিগতভাবে। কিন্তু সেটা নিয়েও যে তারা খুব বেশি মনোযোগী হয়েছে তা তো মনে হয় না। সম্প্রতি একজন উপদেষ্টা বলেছেন যে ভারতের সঙ্গে সম্পাদিত 10টি চুক্তি বাতিল করা হয়েছে এবং বাকিগুলোর ব্যাপারেও তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে এই বক্তব্য সঠিক নয়, উনি ওনার কথা বলতে পারেন। এই যে আপনি প্রথমে বলছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা কে চালাচ্ছেন, এর মধ্যে এক ধরনের অস্থিরতা, এক ধরনের সরকারের ভেতরেই তো এই অস্থিরতা আছে এবং সেটাও তো দ্বিপক্ষীয় সম্পর্কে একটা নেতিবাচক প্রভাব ফেলে। নিশ্চিত এটা একেবারেই সঠিক কথা। এবং যেটা বললেন আপনি, আমি আপনার সাথে পুরোপুরি একমত। সরকারের ভিতরে একটা সমন্বয়ের বড় ঘাটতি আছে এবং যেটা অস্থিরতা তৈরি করছে। এখন আপনি ভারতের মতো একটা সেনসিটিভ জায়গায় যদি সম্পর্ক চালাতে চান, সরকারের ভেতরে সমন্বয়টা হচ্ছে প্রধান একটা বিষয়। কারণ ভারত তো আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশীদার, তো কাজে সেখানে এবং বিভিন্ন কারণেই আমাদের প্রয়োজন। ভারতকেও আমাদের প্রয়োজন, ভারতেরও আমাদেরকে প্রয়োজন। তো কাজেই সেখানে আমাদের দিক থেকেও অস্থিরতা আছে, এটা সত্যি কথা। যে কারণে একটা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এটা একটা অন্তরায় হিসেবে কাজ করে অনেক সময়তে। আর ভারতের দিক থেকে যেটা হচ্ছে, ভারতের বিভিন্ন ধরনের যে নীতিগত সিদ্ধান্ত, সেটা কিন্তু এটাকে একটুখানি বলতে পারেন যে এতে আরেকটু ঘি ঢালছে। অনেক বিশ্লেষকের মতে যে আমরা ভারতীয় প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে চলে গেছি পুরোপুরি। এই কথাটা আমার ধারণা খুব শুনতে ভালো শোনায়, কিন্তু আমার ধারণা এটা খুব সহজ কাজ নয়। এবং বাংলাদেশের স্বার্থের জন্যও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা কোনো বলয়েরই অংশীদার যেন না হই। তার কারণ আমাদের সবগুলো বলয়ের সাথেই আমাদের কাজ করতে হয়। গত 15 বছরে শেখ হাসিনার আমলে একটা ভারত তুষ্টি করার একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি এবং সেখানে ভারতও সুবিধা পেয়েছে। কিন্তু এখন সেক্ষেত্রে বাংলাদেশও কি অর্থনৈতিকভাবে সুবিধা পায়নি? যদি বলেন সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু আপনি যদি ধরেন, আমি কয়েকটা এক্সাম্পল দিই। আমরা ভারত এখানে 12-13 বিলিয়ন ডলার এক্সপোর্ট করেছে। ভারতের বাণিজ্য প্রসার ঘটেছে বাংলাদেশে। বিনিময়ে আমি কতটা আমার এক্সপোর্ট করতে পেরেছি, সেটা 2 বিলিয়ন আমরা নিতে পেরেছি ম্যাক্সিমাম। তো কাজেই সেখানে কিন্তু এটা কিন্তু 1 বিলিয়নেরও নিচে ছিল। ঠিক আছে, কিন্তু আপনি তুলনামূলক বিচারে কিন্তু ভারতের সুবিধাটা ভারত বেশি পেয়েছে। আপনি যদি বলেন কিন্তু সেটা চীনের ক্ষেত্রেও তো একই চীনের যুক্তি। একই জিনিস চীনের, এবং সেটা আমাদের সক্ষমতার অভ্যন্তরীণ সক্ষমতা একটা কারণ। কিন্তু আমি বলছি আপাত দৃষ্টিতে যদি আপনি ফিগার্স দিয়ে দেখি আমরা, তাহলে সেটা বলছি। ভারতের সাথে আমরা অনেক জায়গায় অগ্রগতি অর্জন করেছি। সীমান্ত সমস্যার সমাধান হয়েছে, সমুদ্র সীমা চিহ্নিতকরণ হয়েছে, এটা অগ্রগতি। কিন্তু পানি সমস্যার সমাধান কিন্তু হয়নি। 21 বছর পর নতুন সরকার আসার পরে পাকিস্তানের সাথে একটা সম্পর্ক উন্নয়নের চেষ্টাও চলছে। এটাও কি ভারতকে এক ধরনের ক্ষুব্ধ করেছে? হ্যাঁ, ভারতের জন্য তো বটেই। ভারতের জন্য, কারণ ভারতের একটা চিন্তার বাইনারি আছে, যদি আমরা সেভাবে দেখি না। ভারত পাকিস্তান সেটা তারা বলে ডিহাইফেনেটেড, কিন্তু তারা নিজেরা চিন্তা যখন করে তখন কিন্তু ভারত পাকিস্তান প্রেক্ষাপট থেকে দেখে। তো কাজেই পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হওয়া মানেই ভারতের বিরোধী হওয়া, এই ধারণাটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমি গ্রহণ করি না। এবং আমি মনেও করি না যে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হওয়া মানে ভারতের সাথে সম্পর্ক খারাপ হতে হবে, অথবা ভারতের সাথে সম্পর্ক ভালো হলে পাকিস্তানের সাথে সম্পর্ক আমার খারাপ হতে হবে। এই নীতিতে আমাদের দরকার নেই। যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত দায়িত্ব নিতে যাচ্ছেন এবং তিনি মার্কিন সিনেটের কমিটিতে অনেক কথা বলেছেন বাংলাদেশ সম্পর্কে, ভূ রাজনীতি সম্পর্কে, এবং একটি কথা বলেছেন যে ভূ রাজনীতিতে বাংলাদেশ আগ্রহ মানে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। দ্বিতীয় বলেছেন যে তার দায়িত্ব হবে যে বাংলাদেশের চীনমুখিতা থেকে দৃষ্টি ফেরানো। এই দুটি কি নতুন করে আমাদের পররাষ্ট্রনীতিতে জটিলতা সৃষ্টি করবে কিনা? তিনি বলছেন যে চীনের সাথে সামরিক যোগাযোগটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয়, উপাদেয় নয়, সেই জিনিসটা তিনি বোঝাবার চেষ্টা করবেন। তো সেটা বোঝানোর বাংলাদেশ বুঝে সেভাবে কাজও আমরা কিন্তু করছি, ডাইভার্সিফিকেশন হচ্ছে। তো সেটা
ইতিমধ্যেই কার্যক্রম চলছে। এবার অর্থনীতির ক্ষেত্রে যদি আসেন, আমাদের একটা প্রয়োজন, যেহেতু আমরা উন্নয়নশীল দেশ, একটা বড় প্রয়োজন হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার। মার্কিন যুক্তরাষ্ট্র তো ইনফ্রাস্ট্রাকচারে আমাদের কোনো বিনিয়োগ করে না এখানে, বা কোনো অংশগ্রহণও করে না। তো কাজে এইখানে মার্কিন যুক্তরাষ্ট্র বাধা দেওয়ার তো কোনো যুক্তিসঙ্গত কারণ থাকবে না। ভৌগোলিকভাবে আপনি যে ভূরাজনৈতিকভাবে বলেন, আমরা নো হার্ম বেসিসে কাজ করতে হবে। তার অর্থ হচ্ছে যে আমরা যাদের সাথেই সম্পর্ক রাখবো সেটা যেন তৃতীয় পক্ষের জন্য কোনো ক্ষতির কারণ না হয়, এই কথাটা আমরা কিন্তু জোরের সাথে বলতে হবে। এবং আমি দুইটা জিনিস বলি আমাদের নীতিগত অবস্থানের দিক থেকে। একটা হচ্ছে যে নো ইন্টারফিয়ারেন্স, আমরা কেউ যেন আমার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে, এটা আমরা চাই না। এবং আমাদের সকল অংশীদারদের জন্য এই একই নীতি প্রযোজ্য হওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে নো হার্ম বেসিস, তোমার কোনো কাজ আমার কোনো ক্ষতি করবে না, আর আমি এমন কোনো কাজ করব যেটা তোমার ক্ষতি হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সুবিধা যে পেতে, অর্থাৎ তার সুবিধা বাণিজ্যের যে শুল্ক আরোপ করেছিল সেটা কমিয়ে আনতে এক ধরনের তার সাথে চুক্তিতে যেতে হয়েছে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পণ্য কিনবে। ইতিমধ্যে আমরা সংবাদ মাধ্যমে দেখলাম যে যুক্তরাষ্ট্র থেকে যে গম কেনা হচ্ছে সেই গমে অনেক বেশি টাকা দিয়ে কেনা হচ্ছে, যেটা আমরা রাশিয়া থেকে কম টাকায় কিনতে পারতাম। তাহলে এই শুল্ক কমানোর যে অভিঘাত ইতিমধ্যে শুরু হলো আমাদের অর্থনীতিতে, তাহলে আমরা কিসের বিনিময়ে এই সুবিধাটা পেলাম? আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আসলে এক এক দেশের সাথে আমাদের সম্পর্কের চরিত্র বা চেহারাটা এক এক রকম। যেমন ধরুন, আপনি যে প্রসঙ্গটা বললেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা শুল্ক নিয়ে, শুল্কের সাথে আমার প্রবেশাধিকার, আমার পণ্যের প্রবেশাধিকার মার্কিন যুক্তরাষ্ট্রে, এটা এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের আমদানি। তো এটা একটা জায়গায় আমরা যেমনটা বলছিলেন, পত্রিকায় দেখেছি যে বেশি দামে গম কিনছি। এখন এই গমটার এই আর্থিক মূল্যটাকে আমি অন্য কিভাবে কম্পেনসেট করতে পারি, সেখানে আমি দুটো জায়গায় বলব। একটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন কিন্তু আমাদের 1 নাম্বার রেমিটেন্স প্রোভাইডার। বাংলাদেশিরা যারা আছে তারা যে রেমিটেন্স আমাদের দেশে পাঠায়, সবগুলো দেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন 1 নাম্বার। কাজে এই জায়গাটায় যদি আমার রেমিটেন্স বেড়ে আসে, তাহলে ওই গম কেনার যে পয়সাটা আমার লস হলো সেটা কিন্তু ওখান থেকে আমি কম্পেনসেট করতে পারি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে বিনিয়োগ করে, তবে তার বিনিয়োগের পরিবেশ কিন্তু আমাদের তৈরি করতে হবে। তাহলে কিন্তু আপনি এই বাণিজ্যের ক্ষেত্রে যে লসটা, আপনার সম্ভাব্য লসটা যেটা আমরা বলছি, সেই লসটা কিন্তু আপনি পুষিয়ে ফেলতে পারবেন। তো চীনের মতো দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি, সেও তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে বাধ্য হচ্ছে এখন, অন্য ইউরোপিয়ান ইউনিয়ন করছে। কাজেই আমার বাংলাদেশের মতো জায়গায় আমি বাংলাদেশ, আমার সামনে খুব বেশি অপশান ছিল না বা নাই। কাজে সেই বিবেচনায় আমরা একটা চুক্তি করেছি। এখন এই চুক্তিটা থেকে আমি কিভাবে বেনিফিট বা সুবিধা পাবো, সেটা বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু আমার। এবং এখানেই আমার কূটনীতি বলেন, আমার অর্থনৈতিক সুযোগ সুবিধা তৈরি বলেন, বিনিয়োগের পরিবেশ তৈরি বলেন, আমার সুশাসন বলেন, আইনের শাসন বলেন, এই সবগুলো কিন্তু এখানের সাথে জড়িত। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচিত সরকারের কাছে বাংলাদেশের পররাষ্ট্র নীতির কি পরিবর্তন দেখতে চান? আমি 2-3টা বিষয়ে আগ্রহী, আমার অভিজ্ঞতার আলোকে বলছি। পররাষ্ট্রনীতিকে এখনও আমরা বাইরের নীতি বলে মনে করি। পররাষ্ট্রনীতি কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ গভর্নেন্সের সাথে বা অভ্যন্তরীণ উন্নয়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই জড়ানোটা বা এই যোগাযোগটা প্রতিষ্ঠিত করা দরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু একটা মন্ত্রণালয় নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বাইরের পৃথিবীর কাছে বাংলাদেশের উইন্ডো। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে। এই উপলব্ধিটা করা দরকার, এবং সেই উপলব্ধির পাশাপাশি এর মধ্যে বিনিয়োগ করা দরকার। কারণ আপনার যে উইন্ডোটা যত সুন্দর হবে, আপনি যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন, ততই আপনি বেশি আকর্ষণ পাবেন। অন্তত 1 ডজন মন্ত্রণালয় বাইরের পৃথিবীর সাথে কাজ করে, কারোর সাথে কারো কোনো সমন্বয় নাই। ফলে অসমন্বিতভাবে আমরা কাজ করার ফলে আমরা যে সুবিধাগুলো পাওয়া দরকার, সুবিধাগুলো পাই না। ধন্যবাদ হুমায়ুন কবির। আপনাকেও ধন্যবাদ। আপনাদের চর্চার দর্শক বন্ধুদের সকলের জন্য শুভেচ্ছা। এতক্ষণ আমরা কথা বললাম সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি হুমায়ুন কবির সঙ্গে। আপনাদের সবাইকে শুভেচ্ছা।